হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো? আমরা আগের ভিডিওতে ক্লাস 10-এর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র সলভ করছিলাম। এই এমসিকিউ এবং 2 মান 2-এর অঙ্কে আমরা শেষ করেছিলাম। এই ভিডিওতে আমরা তার পরের থেকে শুরু করব। আর যদি তোমাদের ভালো লাগে সেশনটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আগামীতে আরও এমন ভিডিও পাওয়ার জন্য। তাহলে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি প্রশ্নটা বই থেকে পড়ে নেব। দেখো, 3 দাগের প্রশ্নটা পড়ছি। সুদর্শনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকের সুদের পরিমাণ সমান হয়। 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিল? দেখো, সুদর্শনবাবু একটা কিছু টাকা 3,70,000 টাকা 3টে ব্যাংকে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। কোন ব্যাংকে কত রেখেছে জানি না, জানি মোট টাকাটা কত। এবং 3 ব্যাংকের থেকে 1 বছর পরে সুদের পরিমাণ সমান হয়েছে, কিন্তু 3 ব্যাংকে দেখো সুদের হার সেম না। তাহলে সে মতো অবস্থায় আমরা কি করব? আমরা তো জানি না একটাও। তুমি চাইলে 3টি ব্যাংকেই ধরে নিতে পারো কত টাকা রেখেছে। তাহলে আমরা যদি 3 দাগের থেকে শুরু করি, 3-এর 1, দেখো 3টি ব্যাংকে টাকা রেখেছে, তা ধরে নিই তিনি 3টি ব্যাংকে যথাক্রমে x টাকা, y টাকা, z টাকা জমা রাখেন। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে x প্লাস y প্লাস z সমান 3,70,000 টাকা। এটাকে আমরা কাজ করি, একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার কি করেছে, 3টি ব্যাংকের সুদের হার দেওয়া আছে, কত টাকা রেখেছে আমরা জেনে গেছি, সময়ও জানি। তাহলে আমরা প্রত্যেক ব্যাংকের সুদের পরিমাণটা সমান জানি। তাহলে দেখো, আবার তিনটে ব্যাংকে, প্রথম ব্যাংকের সুদ কত হবে? প্রথম ব্যাংকে পি হচ্ছে x টাকা আসল, সুদের হার কত পার্সেন্ট দেওয়া ছিল এখানে? 4%, আর সময় 1 বছর। তাহলে আমরা এখানে PRD/100 যদি সূত্র করি, এই সূত্রটা করব সুদ বের করার, I = PRT/100। দেখো, তিনটের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করে তিনটেই সমান করে দেবো। তাহলে প্রথমটার হচ্ছে x, আর হচ্ছে 4, PR, T মানে হচ্ছে 1/100, তাহলে সমান দ্বিতীয়টার হচ্ছে y × 5 × 1 বছর /100 = z × 6 × 1 বাই কত, এটাও 100। তিনটেই সমান বলেছি। তাহলে 4, 5, 6% হারে। তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারি, তিনটেই সমান আছে। পরের লাইনে আমরা কি করতে পারবো, দেখো সবার মধ্যেই দেখো 100 রয়েছে, যেহেতু তিনটেই সমান তাহলে তিনটের 100ই আমরা কেটে নিতে পারি। তাহলে আমরা এরমভাবে লিখতে পারি 4x = 5y = 6z। ঠিক আছে, এটা। তাহলে আমরা যদি ধরে নিই
ধরি 4x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 6z, মনে করো একটা নির্দিষ্ট সংখ্যা সমান, যেহেতু সবাই সমান এখানে, এটা সবাই সমান, তাই সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমি কে ধরে নিলাম। অবশ্যই কে আমাদের শূন্য নয়, নেগেটিভ নয়, কে গ্রেটার দেন 0, ঠিক আছে, 0 না। এবার এখান থেকে আমরা এক্স বের করতে পারি। এক্স সমান সমান আমি যদি এটার সাথে এটার তুলনা করি কোনো রকম ভাবে, দেখো 4x সমান সমান কে তুলনা করলে কি হয়, এক্স ইকুয়াল টু কে বাই 4, আবার ওয়াই ইকুয়াল টু, ওয়াইয়ের সঙ্গে যদি তুলনা করি কে, তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু কে বাই 5, আবার যদি জেডের সঙ্গে তুলনা করি তাহলে জেড ইকুয়াল টু হবে কে বাই 6। তাহলে দেখো এক্স ওয়াই জেডের তিনটে মান পেলাম। হ্যাঁ, যেহেতু পাটিগণিতের অঙ্কটা 5 নম্বরের, একটু বড় হবে, এই মানগুলো যদি আমি 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে সবাই লিখে ফেলেছ, দেখো আমি মুছে দিলাম। এই মানগুলো এবার কি করব, আমরা 1 নম্বরে বসিয়ে দেব, 1 নম্বরে বসিয়ে দেবো, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণ থেকে কি পাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, এক্স ওয়াই প্লাস জেড এর মান বসিয়ে দেবো। তাহলে কে বাই 4 প্লাস ওয়াই এর মান হচ্ছে কে বাই 5 প্লাস কে বাই 6 ইকুয়াল টু 3,70,000। এখান থেকে যদি আমরা এক কাজ করো, 4, 5, 6 এলসিএম করে নাও, 4, 5, 6 এলসিএম করলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে এলসিএম করো, 4, 5, 6, 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4, 5, 3, তাহলে 3 5 15, 4 15 60 হবে আমাদের এলসিএম। তাহলে আমরা এখান থেকে এলসিএম 60 করলাম। তাহলে 4 দিয়ে 4 15 60, 15 দিয়ে উপরের গুণ করলে 15k, 5 5 12 60, তাহলে 12k, 6 দিয়ে 6 10 60, 10k ইকুয়াল টু 3,70,000। তাহলে এটা মুছে দিলাম, 4x 5y 6z, এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা পরে বসাবো। দেখো এই 60 ওপাশে গুণ করলাম আর এগুলো যোগ করে দিলাম, কত দাঁড়াচ্ছে দেখে দাও, 3 10 30 আর 7 37, তাহলে হলো 37k বাই 60 ইকুয়াল টু 3,70,000। তাহলে দেখো এটাকে যদি সলভ করা হয়, এর নিচে এটা ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, এর নিচে যদি আমি 1 ধরি, তাহলে কোনাকুনি গুণ করলে এই 1-এর সাথে এর গুণ হবে, তাহলে 37k ইকুয়াল টু এটা হবে 3,70,000 ইন্টু 60। তাহলে দেখো 37 দিয়ে পাশে ডিভাইড করে দাও, তাহলে হচ্ছে কে ইকুয়াল টু 37,000 ইন্টু 60 বাই 37, এটা দিয়ে এটা কাটলে কি দাঁড়ায় আমাদের 1,0,0,0, তাহলে কত হলো 10,000। তাহলে আমাদের কে এর ভ্যালু কি আসলো, কে ইকুয়াল টু, এটার সঙ্গে গুণ করলে হয় আমাদের 60, তারপরে 5টা শূন্য, 37 শূন্য, তাহলে কে এর ভ্যালু আমাদের আসলো হচ্ছে 6 লক্ষ, 4টে 5টা শূন্য, তাহলে কে এর ভ্যালু আসলো আমাদের কত, 6 লক্ষ। এবার এই মানটা থেকে আমরা কি করব, এই মানটা থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করব। এক্স ওয়াই জেড এর মান তুমি জানো, কে দিয়ে, এই যে এক্স এর মান এটা ছিল, তাহলে অতএব দিয়ে বলো কে সমান কত হচ্ছে, কে বাই 4 বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের 6 লক্ষ বাই 4, 6 লক্ষ বাই 4, তাহলে এটা 4 দিয়ে কেটে দিলাম, 4 15 60, তাহলে থাকলো আরও 4টে শূন্য,
তাহলে কে এক্স এর ভ্যালু আসলো কত আমাদের? 1,50,000। এটা প্রথম ব্যাংকে রেখেছে। এবার এক্স এর ভ্যালু হলো, ওয়াই এর ভ্যালু কত দাঁড়াবে? তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু কত দাঁড়াবে? ওয়াই সমান সমান কত হবে? সেই একই হবে, 6 লক্ষ বাই 5, তাহলে 5×12 = 60, তাহলে 1,20,000 এটা হলো। তারপরে ফাইনাল জেড এর মান কত দাঁড়াচ্ছে? জেড এর মানও হবে 6 লক্ষ বাই 6, তাহলে হলো আমাদের এখানে রেখেছিল 1,00,000 টাকা, তাহলে জেড এর মান আসলো 1,00,000 টাকা। তাহলে 3 ব্যাংকে তিনি কত টাকা রেখেছে আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব তিনি 3টি ব্যাংকে যথাক্রমে কত? 1,50,000 টাকা, 1,20,000 টাকা, আর একটা হচ্ছে 1,00,000 টাকা রেখেছিলেন। এই উত্তরটা না লিখলে কিন্তু 1 নম্বর কেটে নেবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আর একটা পাটিগণিত, দুটো অঙ্ক থাকে, একটা করতে হবে, আমি আর একটাও করবো। দেখো দেখো পরের অঙ্কটা কি আমি পড়ছি। কোনো মূলধনের 3 বছরের সরল সুদ 600 টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা, ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সেটা আমরা চেষ্টা করি। দেখো এখানে দুটো প্যারামিটার, একটা সুদের হার জিজ্ঞেস করেছে আর একটা আসলও জিজ্ঞেস করেছে। তাহলে দুটোই আমরা কি করে বের করব? এই অঙ্কগুলো তোমরা অলরেডি করেছো, আমি একটু স্মরণ করিয়ে দিই, দেখো মনে পড়ে যাবে। আসল ধরতে হবে, সুদের হারও ধরতে হবে, সেখান থেকে আমরা দুটো সমীকরণ বানাবো। অঙ্ক করে প্রথমে একটা প্ল্যান করতে হবে না? কি করতে হবে? কয়েক 10 সেকেন্ডের মধ্যে প্ল্যানটা তৈরি করা যেতে পারে। সবার প্রথমে আমরা কি করব? একটা আসল ধরবো, একটা সুদের হার ধরবো, সেখান থেকে আমরা 3 বছর যেটা আছে 3 বছরের আমরা কি করবো, এটা সরল সুদের সঙ্গে একটা ইকুয়েশন করব, আর চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আরেকটা ইকুয়েশন করব। সেই ইকুয়েশন দুটো থেকে আমরা দুটো পি এবং আর এর মান বের করে নেব। ঠিক আছে, কারণ দুটো সমাধান না থাকলে তো তোমার দুটো ভ্যারিয়েবলের মান নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে দেখো 2-3-2 দাগ লেখো। ধরি আসল সমান পি টাকা, আর একটা ধরবো সুদের হার, সমান R%। একটা জিনিস মনে রাখবা, দুটোর চক্রবৃদ্ধি এবং সরল সুদ দুই ক্ষেত্রেই কিন্তু সুদের হার R%। কিছু না বলা থাকলে পার অ্যানাম, এটা বছরেই হিসেব করা হয়। ঠিক আছে, চলো এবার আমরা প্রথম ক্ষেত্রে যেটা আছে সরল সুদ, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো পি আর ইন্টু টি ক বছরের আছে? ওটা 3 বছরের আছে, 3 বছর। PRT বাই 100 সমান সমান 600 টাকা। তুমি চাইলে এখান থেকে 3 টাকা একটুখানি কেটেও নিতে পারো। এই 3 দিয়ে এটা কাটলে ছোট্ট করে 3×2=6, তাহলে আমরা পেয়ে গেলাম PR বাই 100 = 200। এটা নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখি। আবার চক্রবৃদ্ধি সুদও বলা আছে। চক্রবৃদ্ধি সুদ কি করব? চক্রবৃদ্ধি সুদের সূত্র ইউজ করব, P ইন্টু
1 প্লাস r/100, সেখানে বলেছিল 2 বছরের। দেখো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এর থেকে আসল মাইনাস করলে তাই চক্রবৃদ্ধির সুদ পাওয়া যায়। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি মাইনাস পি ইকুয়াল টু, ওরা বলেছে 410 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, 410 টাকা তো হয়ে গেল, 410 টাকা, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে আমরা আরেকটু সুন্দর তৈরি করার চেষ্টা করছি। দেখো দুই জায়গার থেকে আমরা পি কমন নিতে পারি, এটা পি এটা পি। তাহলে আমরা পরের লাইনে পি কমন নিয়ে নিলাম। পি কমন নিলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস r/100 তার স্কোয়ার, এখানে -1 থাকছে, এই 1টাকে আমি স্কোয়ার হিসেবে রাখলাম। কেন রাখলাম দেখো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে দিতে পারবো। তাহলে দেখো আরেকটু সুন্দর তৈরি হবে, দেখো একদম সুন্দর, এরকম একটু সুন্দর করে নেওয়া যাক। এ, এটাকে যদি এ ধরি কিছু সময়ের জন্য, আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান সমান 410। তাহলে এখান থেকে +1 -1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে শুধু r/100 থাকছে, এটা পাশে গুণ হয়ে গেল। তাহলে হয়ে গেল PR/100 ইন্টু এখানে হবে 2 প্লাস r/100 এই সমান 410। এবার দেখো এই মানটা আমরা অলরেডি 1 নম্বর ইকুয়েশনে জানি, এই তাহলে এই মানটা এখানে আমরা পুট করে দেব। খুব সহজেই আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি PR/100 200 দ্বারা। দেখো ওখানে তাহলে আমরা মান বসিয়ে দিই, তার পরেক্ষণে আমরা যখন এটা করব পরের লাইনে, তাহলে পাশে আমরা লিখে দেব 1 নং থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণে এখানে আমরা এটার মান জানি কত, 200। তাহলে আমরা এখানে 200 বসিয়ে দেবো। তাহলে 200 ইন্টু 2 প্লাস r/100 ইকুয়াল টু 410, ঠিক আছে। দেখো আমাদের এখান থেকে আর একটা পথ আমরা করতে পারি, এরপরে সলভ করতে হবে, এই সলভটা নিজের ব্যাপার। এই 2 এখানে ভাগও করতে পারো, আমি ভাগ করতে যাচ্ছি না, ভাগ করলে ফ্র্যাকশন চলে আসছে। আমি কি করব, এখানে একটা কাজ করব, এটা ব্র্যাকেট খুলে 200 গুণ করে দেবো। তাহলে যদি 200 গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে গেল 400। আর যখনই এটা 200-র সঙ্গে গুণ হয়ে যাবে, দেখো 0 0 কেটে গিয়ে শুধুমাত্র 2r হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের আর ফ্র্যাকশনের পার্ট থাকলো না, এটা আমাদের সুবিধা হলো। এই 400 পাশে গিয়ে মাইনাস করে দেবো। তাহলে আমাদের 2r ইকুয়াল টু 400 পাশে গিয়ে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে, 410 থেকে 400 মাইনাস করে দিলে আমাদের 10 থাকবে। তাহলে এখান থেকে দেখো r ইকুয়াল টু আমাদের বেরিয়ে যাবে 5। তাহলে অতএব দিয়ে আমরা r সমান সমান পেয়ে গেলাম 5%। তাহলে একটা উত্তর হয়ে গেল। আরেকটা উত্তর পাওয়ার জন্য আমরা কি করব, 1 নং সমীকরণে আর এর মানটা বসিয়ে দেব। তাহলে তাই করি আমরা। তাহলে লেখো 1 নং সমীকরণে r ইকুয়াল টু 5 বসিয়ে, r ইকুয়াল টু 5 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, PR, আর এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, বাই PR/100 ইকুয়াল টু দেখো 200 ছিল। তাহলে এবার এখান থেকে আমাদের P সলভ করলে কি দাঁড়াবে, P ইকুয়াল টু 200 ইন্টু 100/5, ঠিক আছে। তাহলে পরের লাইনে P ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 5 দিয়ে কেটে দাও, 4 5 20 40, তাহলে আমাদের কত হলো 4000 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। ফাইনাল অ্যান্সার লিখতে হবে। তাহলে অতএব লিখে নেব আসল 4000 টাকা এবং সুদের হার, এবং লিখব সুদের হার 5%। আমি আগেও বলেছি উত্তরটা না লিখলে কিন্তু 1 নম্বর কেটে নেবে। 5খানা নম্বর রয়েছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু নম্বর আছে, কোনো স্টেপ কিন্তু মিস করা যাবে না, মিস করলে কিন্তু নম্বর ডিডাক্ট হতে থাকবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এমনভাবে উপস্থাপন করতে হবে স্যারের যেন কোনো রকমভাবে খাতা দেখতে কষ্ট না হয়। স্যারের যদি কষ্ট দাও তাহলে তোমারও কিন্তু নম্বরে কমে যাবে, ঠিক আছে। কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না, যে আমি এটা তো মনে মনে করে দিতে পারছি করে দিলাম, কিন্তু বেশি মনে মনে করে দিলে কিন্তু নম্বর কেটে যাবে।
স্যার দেখো 4 দাগে একটা খুবই সহজ অঙ্ক সমাধান, এটা সবাই পারো। দেখো সমাধানটা আমরা করি একসাথে। খাতায় কষো কিন্তু, হ্যাঁ, দেখলে কিন্তু হবে না, খাতায় কষতে হবে। খুবই সহজ দ্বিঘাত সমীকরণের একটি অঙ্ক। এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই, আমি লিখে নিয়েছি এখানে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 2 পূর্ণ 1/12। কি করে সমাধান করব? এক্স এর মান কিন্তু এগুলো হবে না, হলে কিন্তু এগুলো নট ডিফাইন্ড হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, এক্স এর মান যদি 0 বসানো হয়, এক্স ইকাল টু -1 প্লাস 1 বসালে অসুবিধা আছে। তাহলে আমরা কি করবো এখান থেকে? এবার আমরা এখান থেকে কি করতে পারি দেখে নাও। এখান থেকে আমরা সমাধান করব। সমাধান কি করে করবো? এ দেখো, এটাকে ডাইরেক্ট সমাধান করা যেতে পারে, কেউ আবার ধরে করতে পারে, যার যেটা ভালো লাগে। আমরা যদি ডাইরেক্ট করি একরকম হবে, আর যদি ধরে করি আর একরকম হবে। একটু ছোট্ট আছে, ডাইরেক্ট করেই দিই। দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স এর যদি আমরা এলসিএম নিই, অর্থাৎ লসাগু নিই, তাহলে কি হয়? এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ডান দিকেরটা কি হবে? 12 দুগুণ 24 আর একে 25/12 পেরে যাব। এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানে ডিভাইড করলে কি থাকবে? এক্স থাকবে। তোমরা জানো এই হর দিয়ে এই এলসিএমটাকে ভাগ করতে হয়, ভাগফলটাকে উভয়টার সাথে গুণ করতে হয়। তাহলে এটা দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? এক্স। এক্স দিয়ে ওপরের এক্স এর গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার হয়। একই রকমভাবে এক্স দিয়ে এটার ভাগ করলে তখন ভাগফল এটা হবে, এটা দিয়ে ওপরের গুণ করলে একই জিনিস গুণ করলে কি হয়? তার হোল স্কোয়ার হয়। ঠিক আছে, এবার পরের লাইনে নিচে যেটা আছে এটা আমরা গুণ করে দিচ্ছি ব্র্যাকেট খুলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস, এটা আমরা ফর্মুলায় এক্সপ্লেন করে দিই। এটা বিস্তৃতির ফর্মুলায় ভেঙে দাও। বিস্তৃতির ফর্মুলায় ভাঙলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 25/12। এবার দেখো তোমরা এখানে দুটো রাম রাম পেয়ে যাচ্ছ। কিরকম রাম রাম? দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এই এক্স স্কোয়ার দুটো সদৃশ পদ, যেটাকে আমি সাধারণত রাম রাম বলি এটাকে। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে কটা হয়? 2x স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12 হয়ে গেল। এবার এখান থেকে সমাধান কিভাবে করতে হবে আমরা সবাই জানি, কোনাকুনি গুণ করতে হবে। দেখো 25-এর সঙ্গে এটা আমি গুণ করছি, করে বাদিকে রাখছি, আর এটার সঙ্গে এটা গুণ করে ডান দিকে রাখবো। দেখো যখন আমি 25-এর সঙ্গে এর গুণ করব, দেখো এখানে দুটো টার্ম আছে, দুটো পদ আছে, দুটো পদের সঙ্গেই কিন্তু 25 গুণ হবে। তাহলে একজনের সঙ্গে যেন গুণ করো না, দুজনের সাথেই গুণ করবে। তাহলে 25x স্কোয়ার প্লাস 25x, এটার সঙ্গে গুণ করে দাও। তাহলে এটার সঙ্গে গুণ করলে হবে 24x স্কোয়ার প্লাস, আবারও থাকছে 24x প্লাস 12। এবার এগুলো সব বাদিকে নিয়ে আসো, নিয়ে এসে ডান দিকে 0 করো। দেখো ডান দিকে 0 করা যাচ্ছে কিনা। দেখো ডান দিকে 0 করো, বাদিকে নিয়ে আসো। তাহলে 25x স্কোয়ার প্লাস 25x, এপাশে আসলে -24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো এখানেও আবার রাম রাম পাওয়া গিয়েছে। কে কে? এই দেখো একটা এক্স স্কোয়ার, এটা এক্স, এই দুজনা রাম রাম, অর্থাৎ লাইকস এলিমেন্ট। তাহলে এই রাম রাম দুটো যদি এখানে হচ্ছে 25টা রাম আর এখানে হচ্ছে 24টা রাম, তাহলে বিয়োগ করলে কটা রাম হবে? প্লাসে মাইনাসে মাইনাস একটা রাম, তাহলে এক্স স্কোয়ার। আবার দেখো 25x আর 24x, এই দুজনাও রাম রাম রয়েছে, এই দুজনের মধ্যে যোগ বিয়োগ করলে হয় প্লাস এক্স, আর এখানে থাকলো -12। দেখো মিল টার্ম হয়ে গেল, মিল টার্ম হয়ে গেল, মিল টার্ম চলে এসছে। মিল টার্ম কিভাবে করবো আমরা দেখে নাও। তোমরা সবাই জানো এই অ্যাবসলিউট টার্মটাকে এমন দুটি উৎপাদকে ভাঙবো এবং সেই উৎপাদক দুটি বিয়োগ করলে এই এক্স এর কোফিসিয়েন্ট পাওয়া যায়। এটা আমরা ছোট্টবেলায় মিডিল টার্মে করেছি। এখান থেকে সমাধানের দুটি পদ্ধতি আছে তোমরা জানো, একটা ফর্মুলা মেথড যেটাকে আমরা বলি শ্রীধর আচার্য, আর একটা হচ্ছে ফ্যাক্টরাইজ ফর্মুলা, অর্থাৎ উৎপাদক করে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে উৎপাদক করে করা যেতে পারে, আর একটা হচ্ছে শ্রীধর আচার্য। এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই নিয়মে করবে, যদি বইয়ে বলা না থাকে যে এই নিয়মে করো। ঠিক আছে, যদি এবার যদি মেনশন করা থাকে যে ফর্মুলা মেথডেই করতে হবে, তখন কিন্তু তোমার ফর্মুলা মেথডেই করতে হবে। চলো তাহলে আমরা এটা ফর্মুলা মেথডে না করে মিডিল টার্মে করি। 12র কোন উৎপাদক তোমরা জানো মিডিল টার্মে কিভাবে ভাঙতে হয়? 12কে উৎপাদকে ভাঙতে হবে।
এমন উৎপাদকে ভাঙতে হবে যে এমন দুটি উৎপাদকে ভাঙতে হবে যে উৎপাদক দুটি গুণ করলে 12 আসবে, আবার বিয়োগ করলে 1 আসবে। তাহলে আমরা সেটা ভাঙতে পারি 4 গুণ 3, আরও কিন্তু হয় 6 গুণ 2 হয়। এটা নিলে হবে না, কারণ দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে। এই বিয়োগ চিহ্ন এখানে যেটা থাকে সেই প্রক্রিয়া করে এটা আনতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে, এটা মিডল টার্মের একদম মূল শর্ত। তাহলে এখানে যদি আমরা এটা বিয়োগ করি, এটাই আসছে না, এইটা বিয়োগ করলে দেখা আসছে, তাহলে আমরা এইটা নেব। লেখো এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে আমরা করব 4 বিয়োগ 3 ইন্টু এক্স মাইনাস 12। তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা আমরা করব না, এইটা আমরা করব। তাহলে দেখো এক্স স্কোয়ার, এই ব্র্যাকেট খুলতে হবে, প্লাস আছে, চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে 4x মাইনাস 3x মাইনাস 12 ইকাল টু 0। এবার দেখো গ্রুপিং করতে হবে, প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ, প্রথম দুটো থেকে x কমন নিলাম, তাহলে x প্লাস 4, পরের দুটো থেকে 3 কমন নিলাম, মাইনাস 3 কমন চলে আসছে, তাহলে x হয়ে গেলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো থেকে আমরা কি কমন যাচ্ছে, x প্লাস 4 কমন যাচ্ছে, পড়ে থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তারা কখনোই একসাথে 0 হতে পারে না, আমরা জানি। হ্যাঁ, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাই আমাদের দুটো রাশির গুণফল, মনে করো এক্স ইন্টু ওয়াই এর গুণফল 0 যদি হয়, তাহলে এইটাও 0 এটাও 0, এই 0 গুণ 0 0, এটা হয় না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো, যেহেতু উত্তর 0, যেহেতু ডান দিকে 0 আছে, তাহলে 0 তো হবেই, কিন্তু দুজন একসাথে 0 না। তখন আমরা কি করব, হয় এটা 0 নতুবা এটা 0, এই দুটো উৎপাদকের মধ্যে যে কোনো একসাথে 0 না। সেই জন্য আমরা এখানে লিখি হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 নতুবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু পেলাম -4, আর এখান থেকে পেলাম x ইকুয়াল টু 3। তো এরপরেও আরেকটা পার্ট রয়েছে, এই উত্তর বেরিয়ে গেল, কিন্তু উত্তর আমাদের কিন্তু লিখে দিতে হবে, এই অঙ্কগুলির সমাধান। এই সমাধান কথাটা না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবে পরীক্ষায়, এগুলো আমাদের 3-এর অঙ্ক। তাহলে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান আমাদের কি দাঁড়াবে, x ইকুয়াল টু -4 আর একটা x ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে যাব।